সরল রেখা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের জ্যামিতির প্রথম অধ্যায়। খুব সহজ সুন্দর একটা অধ্যায়। এখান থেকে আসা এমসিকিউ একদম সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। এবং এই ক্লাসটাতে আমি তোমাকে এমন কিছু টেকনিক দেখাই দেবো, তুমি এই অধ্যায়কে আর কোনোদিনও ভয় পাবা না। আসলেই হয়তো ভয়ও পাও না, অধ্যায় তো সহজ। তুমি মানে এটাকে ফ্রেন্ড মনে করা শুরু করবা। প্রশ্ন পেলে বলবো দোস্ত তুই আগে আয়, মানে এই অধ্যায়ের কোশ্চেন আর কি, বলবো তুই আগে আয় তোরে সলভ করি, এরকম, বুঝছো? সো এখন চলো আমরা সরল রেখা অধ্যায়ের এমসিকিউগুলো সলভ করি। আচ্ছা, তো প্রথম ব্যাপার যেটা পোলার থেকে কার্তেশীয় করতে দেয় মাঝে মধ্যেই বিন্দুকে, তো কি করতে হয়? খুবই সিম্পল, যে আমার মনে রাখতে হবে এক্স এর মান যদি আমাকে পোলার দেওয়া থাকে কার্তেশীয় বানাইতে হবে। তার মানে আর থিটা দেওয়া থাকবে আমাকে, বুঝছো? আর থিটা দেওয়া থাকবে, আর কমা থিটা দেওয়া থাকবে, এক্স কমা ওয়াই বানাইতে হবে। তাহলে আর থিটা ইউজ করে এক্স ওয়াই বানাইতে হবে। তাহলে আমরা এক্স এর মান লিখবো আর কস থিটা, ওয়াই এর মান লিখবো আর সাইন থিটা। ওকে। আর যদি এমন হয় যে কোনোভাবে আমার সমীকরণের ক্ষেত্রে আর এর মান দরকার, তাহলে আর এর মান লিখে দিব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট। এটুকুই আমার বেসিক। আচ্ছা, তাহলে এই কয়টা জিনিস ইউজ করলে তুমি ইনশাল্লাহ যে কোনো পোলার টু কার্তেশীয় বের করতে পারবা। তবে মাহির ভাইয়ার কাছে এটার চাইতে বেটার একটা টেকনিক আছে, আমি তোমাকে দেখাবো। ফিলিংস মেথড, কোনো অঙ্ক লাগে না, টেকনিক দিয়ে কাজ হয়ে যায়। আসো 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 দেখি। বললো 3,270 এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? তাহলে ভালো করে আগে বুঝো এই বিন্দুটা কোন জায়গায় হবে, ভালো করে দেখো। 3,270, তার মানে মনে করো এই বিন্দুটার এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 3 আর অ্যাঙ্গেল হচ্ছে 270। তাহলে 90 90 90 3 নং 27 এইখানে থাকবে। তাহলে যেহেতু এটা এইখানে, সুতরাং আমার এই পয়েন্টটা এই জায়গাতে থাকলো। তাইলে ভালো করে বুঝো, ওয়াই অক্ষের উপরে আছে, তাহলে এক্স এর মান কত? 0। ওয়াই অক্ষের নেগেটিভ সাইডে, তাহলে এখানে একটা মাইনাস ভ্যালু। তাহলে দেখো 0 মাইনাসের মধ্যে আছেই একটা, কোনো অঙ্কই করা লাগে না, এমনি অ্যান্সার করে দেওয়া যায়। বুঝছো? দিস ইজ কল্ড ফিলিংস মেথড। কি মেথড? ফিল করা যাবে। তুমি অঙ্ক ফিল করলে কাহিনী এমনি করে যাবে। ফিল করলে মুখে বলা লাগে না, চোখ দেখলেই বোঝা যায়। বুঝছো? এই অঙ্ক হচ্ছে ওইটা। ঠিক আছে, তো অঙ্ক পারতে হবে এমনি করে। আসুন দেখি পরের অঙ্কটা। বললো 3 ইন্টু 3 কমা মাইনাস 60 এটার কার্তেশীয় স্থানাঙ্ক কত হবে? বোর্ডে দেখো কতবার আসছে। খুবই ইজি, খুবই ইজি। আসুন আমরা ফিলিংস মেথড অঙ্কটা করবো। কি করতে হবে? 3 ইন্টু, আরে ইন্টু বলি কেন খালি, 3 কমা মাইনাস 60 মাইনাস দিকে ঘুরে দাও 60 খেয়াল করো এই জায়গাতে যে বিন্দুগুলো থাকবে এক্স এর মান প্লাস হইলে ওয়াই এর মান মাইনাস কিন্তু হবে। তাহলে এক্স এর মান প্লাস, ওয়াই এর মান মাইনাস। দেখো কোনটার মধ্যে প্লাস মাইনাস আছে? প্রথমে প্লাস পরেরটা মাইনাস, খালি এই 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 দুইটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। এখন তুমি চেক করবা যে এই দুইটার মধ্যে কোনটা হবে। ভালো করে দেখো, খুবই ইজি। তুমি আমারে বলো যদি এটা 60 হয়, যদি এটা 60 হয়, তাহলে কি এই জায়গা বড় এই জায়গা ছোট থাকবে না? স্বাভাবিক। আচ্ছা, তার মানে কি ওয়াই এর মানটা বড় এক্স এর মান ছোট। এখন তুমি এইটা দেখে বলো কোনটার ওয়াই এর মান বড়, কোনটার এক্স এর মান ছোট। খেয়াল করো, এইটা হচ্ছে 3/2 মানে 1.5, এই 3/2 মানে 1.5 ইন্টু 1 এর চেয়ে বড় কোনো সংখ্যা, তার মানে এইটা বড় এইটা ছোট, ওয়াই বড় এক্স ছোট, আর এখানে এক্স বড় ওয়াই ছোট। তাহলে তুমি আমার বলো এই যে ওয়াই এর মান বড়, তাহলে এইটা হবে অ্যান্সার। বুঝছো কথাটা? এখন বলতে পারো ভাই এত বুদ্ধি না করে এক্স ওয়াই দিয়ে করলেই তো হইতো, এক্স কস ওয়াই সাইন করা যাইতো, সবই করা যাইতো। বাট কথা হচ্ছে চেহারা দেখে করলে সময় কম লাগবে তোমার, এত কঠিন হবে না। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা 1.5 আর এটা 1.5 ইন্টু 1 এর চেয়ে বড় কিছু, মানে 2 এর কাছাকাছি কোনো সংখ্যা। তাহলে 1.5 আর এটা -2, তাহলে এটা হবে অ্যান্সার। অঙ্ক তো করা লাগলো না আমার। তুমি কই ক্যালকুলেশন দেখি, আসো দেখো। তুমি যদি মনে করো এক্স ওয়াই দিয়ে করো, এক্স ওয়াই এর মান কত হবে? আর কস, তাহলে লিখবা 3 cos 60 3 sin 60 লিখবা আগে। তারপরে 3 ইন্টু cos 60 হচ্ছে হাফ, তারপরে 3 ইন্টু এই দাঁড়াও -60 হবে, সরি -60। তাহলে 3 ইন্টু -3 ইন্টু মাইনাস √3/2, তারপরে 3/2 কমা -3 √3/2। তাইলে আমার ক নাম্বার অ্যান্সার দরকার আছে। দেখে বুঝতেই পারছো যে নেগেটিভ মানে ফোর্থ কোয়াড্রেন্ট এটা -60, তাহলে প্লাস মাইনাস। তাহলে অপশন 2টা এর মধ্যে যেহেতু 60 ওয়াই এর মানটা বড় হবে, এটাই বড় অ্যান্সার। এত রাফ কই আর চোখ দিয়ে দেখে কই। একজন মাইক লাগায় বলছে যে তোমাকে ছাড়া আমি আর কিছু দেখি না, তারপরেও কথা শুনে না। আরেকজন হচ্ছে চোখে দেখেই বুঝে ফেলেছে। তো কোনটা ভালো বলো? বুঝছো? সো ইউজ ইউর ফিলিংস মেথড। আমাদের ভার্সিটি ব্যাচ ভর্তি, দেখবা কত যে ফিলিংস মেথড দেখাবো তোমারে। মানে কোনো অঙ্ক করা লাগে না। এই যে বলি না যে যেই অঙ্কে তোমার 30 সেকেন্ড টাইম, সেই অঙ্ক তুমি 5 সেকেন্ডে করতে পারবা, 10 সেকেন্ডে করতে পারবা। এই অঙ্ক তুমি যদি এই মেথডে করো 10 সেকেন্ডও লাগে না তোমার। খালি খেয়াল করে দেখো ফোর্থ কোয়াড্রেন্ট যেহেতু -60 তাহলে প্লাস মাইনাস এরকম দুইটা আছে। ওকে,
তো যেহেতু 60, তাহলে ওয়াই এর মানটা একটু বড় হবে, এক্স এর মানটা ছোট হবে। ডিগ্রি তো বেড়ে গেছে, 45-এর বেশি হলে তো এটা হয়ে যায়। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এটা 1.5 আর এটা 1.5 আরো 1-এর চেয়ে বেশি, তার মানে 1.5-এর চেয়ে বড় আর কি। তাহলে এটা বড় হইলো, এটা অ্যান্সার। সহজ কিন্তু আসলে। আচ্ছা, সামনেই মাহির ভাইয়ের ভার্সিটি মাস্টার প্রোগ্রাম শুরু হবে এবং এখানে আমি ভরপুর শর্টকাট টেকনিক, হ্যান্ড ক্যালকুলেশন, ফিলিংস মেথড এবং মানে চিন্তা করার ক্ষমতা, একটা নতুন কোশ্চেন দিল বাট তুমি এটা ঘুরায় কেমনে চিন্তা করবা, মানে যে কোনো জিনিস সব কিছু ভার্সিটির জন্য যা কিছু লাগবে সব কিছু ইনশাল্লাহ তোমরা এই কোর্সটাতে পাবা। বুঝছো? সমস্ত ক্লাস আমার নেওয়া, এখানে সব ক্লাস আমার। এর চেয়ে বড় আর মানে কখনো, যত দেখবা অ্যাডমিশনের কোর্সগুলো আছে একাধিকজন টিচার মিলে নাই, হয়তো বা তোমার একজনকে ভালো লাগে আর একজনকে আসলে তোমার কাছে ওই রকম মনোভূত হয় না, তখন কোয়ালিটি ডিফার করেই আসলে। ওকে, এই জন্য সব ক্লাসই আমার, ইভেন মানে সব ক্লাসে সিম্পল কথা, এক কথায় বলে দিলাম। ওকে, আর হ্যান্ড ক্যালকুলেশন আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে রেগুলার আমার সাথে কথা বলতে পারবো। মানে এর চেয়ে বড় সুযোগ আর কি হইতে পারে একটা স্টুডেন্টের জন্য, যে ওর মেইন টিচারের সাথে ওর ডেইলি কথা বলছে, ডেইলি ও যে কোনো পরামর্শ নিচ্ছে। একটু পরামর্শ জীবনের মোড় ঘুরাই দিতে পারে। হ্যাঁ, একটু পরামর্শই যথেষ্ট আসলে। সো এই সব কিছু এই কোর্সটাতে থাকবে, ওয়েব অ্যাপ এবং সব আমার টিমের সার্ভিস তো বুঝো, একদম পুরো প্রিমিয়াম হাই ফিনিশিং সার্ভিস। ওকে, এখানে কোনো কিছু ওরকম দেরি টেরি হয় কিচ্ছু না, একদম যা টাইম মতো সব চলতে থাকে আর কি। বুঝছো? এছাড়াও যে কোনো দরকারে, যে কোনো জায়গায় তোমার যদি প্রবলেম মনে হয় তুমি সঙ্গে সঙ্গে আমাকে জানাইতে পারছো। কয়জন আছে যে মেইন টিচার স্টুডেন্টদেরকে রিপ্লাই দেয়, তুমি আমার আইডিতে মেসেজ পাঠায় দেখো, রিপ্লাই দেখবে ইনশাল্লাহ পেয়ে গেছো। সো মানে যোগাযোগ করার জায়গা আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হ্যাঁ আইডি খোলা আছে ইনবক্স করার জন্য, তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তুমি যেখানে ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারো রেগুলার। হ্যাঁ, তো মানে এর চেয়ে বড় আর কি সুযোগ চাও তুমি, তাই না? এর চেয়ে বড় আর কি হইতে পারে তোমার জন্য সুযোগ? সো এগুলো কাজে লাগাইতে হবে, কাজে লাগাইতে হবে। ঠিক আছে, মাত্র 999 টাকা যুক্ত হতে পারবে এই কোর্সটাতে 10 আগস্ট পর্যন্ত। ক্লাস শুরু ইনশাল্লাহ 16 তারিখ থেকে। ওকে, আর ভর্তির জন্য যেটা করতে হবে 01302700071 এই নাম্বারে বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরের হোয়াটসঅ্যাপেই আমাকে স্ক্রিনশট পাঠাইতে হবে। বুঝছো? আমরা পেমেন্ট সিস্টেমটা ওয়েবসাইটে নিয়ে যাব, আমাদের কিছু কার্যক্রম চলছে অলরেডি, ওটা হয়ে গেলে তো হয়ে গেল, তার আগ পর্যন্ত এই সিস্টেমেই আগাবো। বুঝছো? mathmahir.com, ওইখানে গেলে তোমরা পরে মানে আমাদের ওই পেমেন্ট সিস্টেম রেডি হয়ে গেলে ওইখান থেকেই আবার কিনতে পারবা। ঠিক আছে, এখন আসো, তোমাকে এখানে একটা সমীকরণ দিয়ে দিল, দেখে দেখা যাচ্ছে আর এবং থিটা মানে পোলার সমীকরণ দিয়ে বললো এটা কি প্রকাশ করে। তাহলে খেয়াল করো, তোমাকে ফার্স্টে গুণ দিতে হবে। তাহলে আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু 2। আর এখনো চেঞ্জ না করি, আর কস মানে হচ্ছে গিয়ে এক্স ইকুয়াল টু 2, এটা এই পাশে পাঠিয়ে দাও। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, 4 মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এক্স, তাহলে 4x প্লাস এক্স স্কোয়ার। আর স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা, তাহলে জিনিসটা হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x, তাহলে পরাবৃত্ত আসে। সো এটা হয়ে যায় পরাবৃত্ত। ইজি জিনিস কিন্তু। ওকে, ইজি জিনিস কিন্তু। পরাবৃত্ত বুঝলাম কেমনে? যদি কোনো একটা দ্বিঘাত সমীকরণে বা কণিকের সমীকরণে দেখতে পারো যে একটা স্কোয়ার আছে আরেক চলকের স্কোয়ার নাই, তাইলে এটা হচ্ছে পরাবৃত্ত। যেমন এখানে ওয়াইয়ের আছে বাট এক্স এর কোনো স্কোয়ার নাই, তো এটা হলো পরাবৃত্ত হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এখন আসো কার্তেশীয় থেকে পোলার খুব ইজিলি সলভ করা যায়। কিরকম? প্রথম কাজ, যে কার্তেশীয় দেওয়া থাকবে, এক্স ওয়াই দেওয়া থাকবে, আর এর মান বের করার জন্য তুমি সুন্দর করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট লিখবা। ঠিক? আচ্ছা, এখন তোমার যদি থিটার মানটা নির্ণয় করতে হয় কি করতে হবে? ব্যাপারটা হচ্ছে বিন্দু কোন কোয়াড্রেন্টে ওই হিসাবে থিটার মান আসবে। থিটার মান কেমনে বের করতে হয়? ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য tan ইনভার্স y বাই এক্স, পজিটিভ ভ্যালুই বসাইতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস পাই প্লাস tan ইনভার্স। ওকে, থার্ড কোয়াড্রেন্টের জন্য সরি এটা ভুল বলেছি, এটা তো এই দিকে গেলে পাই, ঠিক আছে, পাই প্লাস tan মাইনাস tan, হ্যাঁ ঠিক আছে, পাই মাইনাস tan ইনভার্স। ওকে, আর থার্ড কোয়াড্রেন্টের জন্য এই দিকে যাইতে হচ্ছে, ঘড়ির কাটার দিকে গেলে মাইনাস, তাহলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স। ওকে, আর এটার জন্য জাস্ট মাইনাস tan ইনভার্স y বাই এক্স। বুঝতে পারছো জিনিসটা? তাহলে কোন কোয়াড্রেন্টে বিন্দু পড়ে সেই হিসাবে আমরা এগুলো আঁকাবো। বাট মাহির ভাইয়ের কাছে এগুলো শর্টকাট টেকনিক আছে, এত কষ্ট করে এগুলো বের করতে হবে না, ক্যালকুলেটর আছে তো ওটা দিয়েই করা যায়। আসুন দেখি, মনে করো বললো এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত, ভাই ক্যালকুলেটর লাগে না, ফিলিংস মেথড। আমরা এখন আঁকাবো ফিলিংস মেথডে, ফিল করবো আমরা অঙ্ককে। কি করব? ফিল করব। আচ্ছা, কিভাবে ফিল করা যায় খেয়াল করো, তোমাকে বিন্দু দিল মাইনাস 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 মাইনাস, এখানে
তাহলে বুঝছো এটা হলো 0 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। এই তো, তাহলে যে জিনিসটা এখানে আছে দেখতে এরকম হবে। তাহলে তুমি আমারে বলো এটার অ্যাঙ্গেল থিটার মানটা কত হবে 180 থেকে 270 মধ্যে? আচ্ছা, তাহলে এটা কি এই রেঞ্জে? না, এটা না, এটা না, এটা হ্যাঁ। অঙ্ক করেছি? বলো অঙ্ক করেছি আমি কোনো? কি মেথড? ফিল করতে হবে, ফিল করতে হবে, বুঝছো? ফিল করতে হবে, বুঝা গেল? আচ্ছা, এখন আসো এ বিন্দুর পোলার স্থানাঙ্ক কত আসবে? এ বিন্দু কোথায়? এখানে আছে। তো খেয়াল করো কেমনে বের করবো? x² + y² রুট, এটা হচ্ছে r এর মান, তাহলে √5। আচ্ছা, √5 বলা আছে এটা, আর এটা কি করতে হয়? tan ইনভার্স y/x করতে হয়। y হলো 2, x হলো -1, তাহলে 2/-1 এমনি করে করা লাগবে। তাহলে 2/-1 মানে -2। সো এই যে এইটা হবে অ্যান্সার। ওরা ওরা এমনি রাখতে চেয়েছে, ওরা পাই দিয়ে ট্রিট করতে চায় নাই। সো এটাই অ্যান্সার, কোনো সমস্যা নাই তো, বোঝা গেল? আচ্ছা, এখন আমরা দেখবো অন্তর্বিভক্তিকরণ। অন্তর্বিভক্তিকরণের জন্য এইসব ভুজুং ভাজুং সূত্র, এটা মায়ের ভাই ভয় পাইতো ছোটবেলায়। মায়ের ভাই বলতো আমরা জটিল দিকে যাব না, আমরা সহজ টেকনিক আবিষ্কার করব। পরে আমি নিজেই একটা টেকনিক বানাইছি, ওটা দিয়ে আমি নিজেই সলভ করতাম। এবং ভাই একদম যে ধুমধারাক্কা অঙ্ক মিলতো, সব বাচ্চারা বসে বসে সূত্র মিলাইতে গিয়ে সূত্রই ভুল করে ফেলতো। আর আমি এমন টেকনিক করতাম, অঙ্ক ধরলেই উত্তর বাইরে যেত। এই হলো অবস্থা। এই টেকনিক তোমাদেরকে আমি শিখাই দেবো। আসো, মনে করো আমার কাছে দুই দিকে দুইটা বিন্দু আছে, একটা 5, 9, একটা 13, 25। বললো এই রেখার মাঝামাঝিতে এমন একটা বিন্দু হবে যা নাকি এই দুই বিন্দুকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তাইলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই x, y এর মানটা কত হবে? সো এটা হলো প্রশ্ন। টেকনিকটা কি? খুব সহজ। তুমি ভগ্নাংশের জন্য দাগ দিবা, এরপরে অনুপাত যেই দুইটা বলা আছে 5:3, সেই অনুপাতকে উপরে একটু ফাঁকা দিয়ে লিখবা, নিচে কাছাকাছি লিখলেও সমস্যা নাই। উপরে একটু ফাঁকা দিয়ে লিখবা, নিচে কাছাকাছি লিখলেও সমস্যা নাই। যদি ওরা কোশ্চেনে বলে দেয় অন্তর্বিভক্তিকরণ, তাইলে পজিটিভ চিহ্ন দিবা, বহির্বিভক্ত বললে নেগেটিভ চিহ্ন। দেন এই জায়গাটায় খুব গুরুত্বের সাথে তাকাইতে হবে। নিচে কোনো ফাঁকা জায়গা রেখেছি না, কারণ নিচে কোনো সংখ্যা আমরা গুণ দিব না। বাট উপরে দেখো প্রত্যেকটা অনুপাতের পরে একটু ফাঁকা জায়গা রেখেছি, এই অনুপাতের পরে একটু ফাঁকা জায়গা রেখেছি কিন্তু। আচ্ছা, আমরা যেটা করব, আগের বিন্দু পরের অনুপাত, পরের বিন্দু আগের অনুপাত, এমনি করে গুণ দিব। মানে 5,9 এই ভ্যালু দুইটা 3-এর সাথে গুণ দেওয়া লাগবে। বলো 3 কোথায় কোথায় আছে? এখানে আর এখানে। 3-এর সাথে কি কি গুণ দিব? 5 গুণ দিব আর 9 গুণ দিব। 5 কিসের সংখ্যা? ভুজের সংখ্যা। তাই 3-এর সাথে মানে ভুজের মধ্যে যে 3 আছে সেখানে 5 গুণ হবে, আর কোটির মধ্যে যে 3 আছে এখানে 9 গুণ হবে। আমার তো 5 আর 9 গুণ করতে হইতো নাকি? তারপরে পরের বিন্দু আগের অনুপাত, এই 5-এর সাথে আমরা 13 আর 25 গুণ দিব। তাহলে এখানে একটা 5 আছে, এখানে গুণ দিব 13, এখানে একটা 5 আছে, এখানে গুণ দিব 25। এটার ভ্যালুই অ্যান্সার, এটার ভ্যালুই অ্যান্সার। এইটা হইল রিটেনে লেখার জন্য। এইটা এটা কিসের জন্য? তোমার কোনো এখানে সূত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, রিটেন পরীক্ষা এটা লিখতে পারবা। এটা হচ্ছে কি রিটেনে লেখার টেকনিক, রিটেন শর্টকাট। এখন যাব আমরা ফিলিংস মেথডে, মাহির আসিফ স্পেশাল ফিলিংস মেথড। কি সেই মেথড? মেথডটা হচ্ছে এমন, খুব মনোযোগ দিয়ে শুনবা কথাটা, ভালো করে বুঝছো। আমার মনে করো একটা রাস্তা, এটা এখান থেকে এখানে যাওয়া লাগবে। তো আমরা এক কদম এক কদম এক কদম করে করে যাব। তো ধরো এখান থেকে এখানে যাইতে মোটমাট 8টা কদম দেওয়া লাগে। 8 বুঝলাম কেমনে? এই যে 5:3 না, এদের যোগফল আর কি। যে মোটমাট 8 কদমে এখান থেকে এখানে যাওয়া লাগবে। আচ্ছা, তাহলে তুমি বুঝো 5 কদমে এখান থেকে এখানে আসবো, বাকি 3 কদমে এখান থেকে এখানে যাবো, তাই তো? ওকে, আচ্ছা। তাহলে এখান থেকে ওইখানে গেলে কি কি চেঞ্জ হবে? বিন্দুর ভুজ চেঞ্জ হবে, কোটি চেঞ্জ হবে। আচ্ছা, ভুজ কতটুকু চেঞ্জ হচ্ছে? ভুজ আগে ছিল 5, হয়ে যাচ্ছে 13, তাহলে ভুজ চেঞ্জ হচ্ছে 8 পরিমাণে। আচ্ছা, কোটি কতটুকু চেঞ্জ হচ্ছে? কোটি আগে ছিল 9, পরে হচ্ছে 25, তাহলে কোটি চেঞ্জ হচ্ছে 16 পরিমাণে। ঠিক? আচ্ছা,
এখন তাহলে বুঝছো, আমি যখন 8টা কদম দেই তখন ভুজ 8 বেড়ে যায়। তাইলে আমি যদি 3টা কদম দেই, ভালো করে বুঝো, আমি যদি 3 কদম দেই তাহলে ভুজ কত বাড়বে? 3 বাড়বে না? সরি, আমি যদি 5টা কদম দিই, এখানে যদি 5টা কদম দিই আমি, তাহলে ভুজ কত বাড়বে? 5 বাড়বে। 8 কদমে যেহেতু 8 বাড়ে, তাহলে 5 কদমে 5 বাড়বে। তাহলে আগে ছিল 5, আরো 5 বাড়াও, 10 হইল। ঠিক, আচ্ছা। তারপরে তুমি দেখো কোটির দিকে। কোটি যখন 8টা কদম দেওয়া হয় ও 16 বাড়ে, মানে ডাবল বাড়ে। তাহলে 5 কদম দিলে বাড়বে কত? 10 বাড়বে না? ডাবল বাড়বে। তাহলে 5 কদম দিলে ও বাড়বে হচ্ছে ডাবল, 10 বাড়বে। তাহলে আগে ছিল 9, 10 বাড়লে কত হবে? 19। এইটা হইলো আমার এক্স ওয়াই এর বিন্দু। এবং চেক করে দেখো আগের সূত্র দিয়ে একদম এটাই আসছে। এইখানে আমরা এত বড় করে করলাম, আর এগুলো ভুজুং ভুজুং সূত্র তোমরা ইউজ করো। কথা হচ্ছে এই অঙ্কটা সেম অ্যান্সার আসবে। এই টেকনিক দেখেছো কখনো? মজা না? যে কোনো অঙ্ক মিলাই ফেলতে পারে, যে কোনো, মানে একদম সেকেন্ডের মধ্যে। কিছুই না, খালি দেখবা যে অনুপাত কত, 5:3, তার মানে 8 কদম। তাহলে ভুজ বাড়লো কত? 8 বাড়লো। তাহলে 8 কদমে আর 8 বাড়লো, তাহলে এখানে 5 কদম বাড়াইতে হবে, তো 5 কদমে 5 বাড়বে, 5-এর সাথে 5 যোগ করে 10। তারপরে কোটি 8 কদমে বাড়ে 16, তাহলে এক এক কদমে 2 করে বাড়ে আর কি। তাহলে 5 কদমে বাড়বে, ঐকিক নিয়ম, 10। ওকে, তাহলে আগে ছিল 9, 10 বাড়লে 19 হয়। এই 10,19 অ্যান্সার। এর চেয়ে সহজ জীবনে আর কি আছে বলো? এগুলো অঙ্ক পরীক্ষায় আসে, একদম ডিরেক্টলি পরীক্ষায় আসে। ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে, তারপরে এইচএসসিতেও আসে। আর ভার্সিটি বেচা তো এরকম বহুত টেকনিক আমি খালি জমা করে রেখেছি, যে খালি বাচ্চাটা আসবে আর শিখাই দেবো, আসবে আর শিখাই দেবো, বুঝছো? সো কেউ ভুলেও মিস দিও না এই কোর্সটা, মানে প্রচণ্ড দামি কোর্স। টাকার অ্যামাউন্টের দাম না তো 999 টাকা। কয় টাকা আসলে? ঢাকা শহরে যে কোনো দিন মজুর 900, 1000, 1200 ইজিলি ডেলি ইনকাম করছে। যে রিক্সাওয়ালা, যে ব্যাটারি রিক্সা ঢাকায় ভর্তি, এক একজনকে যদি জিজ্ঞেস করি যে মামা ডেলি কয় টাকা ইনকাম, ও বলো মামা যে 600 টাকা তো রিক্সার ভাড়া দেওয়া লাগে, গ্যারেজ ভাড়া, সব মিলাই এই যে 1000-1500 টাকা ডেলি থাকে, বুঝছো? আমি মাসের পর মাস তোমার পড়াবো, তাতে নিচ্ছি 999। বুঝছো কথাটা? তাহলে এর চেয়ে কম ফি তুমি একদিন বাজার করতে যাও খালি এই 1000 টাকা নিয়ে, মানে কয় দিনের বাজার করতে পারো নিজেই বুঝতে পারবো আসলে টাকাটা কত অ্যামাউন্ট কম। ওকে, সো কোর্সের ফি দামি না, বাট কোর্সটা দামি। কোর্সটা আসলেই অনেক দামি। দামি সেন্সে তোমার জীবন দামি হয়ে যাবে একটা পর্যায়ে ইনশাল্লাহ। ভালো একটা জায়গায় চান্স পেলে নিজেই বুঝতে পারবা। আর আমরা তো সর্বোচ্চ চেষ্টাটা করছি, তোমাদের সাইড থেকে চেষ্টাটা আসতে হবে। ওকে, আচ্ছা। এই অঙ্ক দেখো, ফিলিংস মেথডে আঁকাবো, খেয়াল করো। আমার শুরুর বিন্দুটা ছিল 1, -2, শেষের বিন্দুটা হচ্ছে -8, 1। ওরা আমাকে বলল এই যে জায়গাটা, এটাকে 2:1 অনুপাতে ভাঙতে হবে। তাহলে এটুকু হবে 2 আর এটুকু হবে 1, তার মানে কয় কদম? 3 কদম, তাই না? 3 কদম। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমার ভুজের পরিমাণ ছিল 1, হয়ে গেল -8। তাহলে কত চেঞ্জ হইলো? 1-এর থেকে -8 হইতে হইলে 9 কমাইতে হয়, 9 বিয়োগ হইলো। তাহলে বুঝো 3 কদম আগাইতে গেলে ভুজ 9 কমে যাচ্ছে, তাহলে 1 কদমে কমবে 3 করে করে। তাহলে 2 কদমে কমবে কত? 2 কদমে কমবে 6। তাহলে আগে ছিল, মানে বুঝো ঐকিক নিয়ম, এক এক কদমে 3 করে কমে, তো 2 কদমে 6 কমবে। তাহলে আমার এই 2 আরো 6 কমে, মানে 1 আরো 6 কমে হবে -5। তাহলে এইটা হইলো -5। -5 দিয়ে একটাই আছে, ওইটাই অ্যান্সার। কি মজা না? কোনো অঙ্ক করা লাগে না, কিচ্ছু করা লাগে না, এমনি হয়ে যায়। এইটা আমি নিজে বানাইছিলাম ছোটবেলায়, বুঝছো? পুরো এমনি হয়ে যায়। আমি বসে বসে ইন্টারে থাকতে এই শর্টকাট বানাইতাম, এই টেকনিক বানাইতাম। আমি মানে জাস্ট এক্সপেরিমেন্ট করতাম, আমার মজা লাগতো এগুলো করতে। আমি বসে বসে এক্সপেরিমেন্ট করতাম, এমনি অমনে, অমনে না এমনি, এই করি ওই করি, এইভাবে করি, আরও চিন্তা করে দেখি এটা আরও কি হয়, নিজের একটু কতক্ষণ লিখলাম, লিখে আবার কাটলাম, এমনি অমনে। মানে এমন হয়তো যে আম্মুর জামার ব্যাগ, ওটার মধ্যে অঙ্ক করছি বসে বসে, এমনি এমনি অমনে করি, দেখে তো কি হয়, ও এমনি করে দেখে তো কি হয়, মানে সেই মজা লাগতো, বুঝছো? এটা ভিডিও বানাইছিলাম ছোটবেলায়। সে তোমার অঙ্ক মিলে গেছে, কষ্ট করে আর ভাই বেরো করতে হবে না, কারণ একটাই আছে -5 ওয়ালা, বুঝছো বিষয়টা? এটাই অ্যান্সার। সো এমনি করে আমাদের যাওয়া লাগবে, এমনি করে যাওয়া লাগবে। পারবা ইনশাল্লাহ। রেজাল্ট বেস্ট চাই, তুমি এখন মাহির ভাইয়ের স্টুডেন্ট, রেজাল্ট ওই লেভেলের চাই। বিসি এর মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু কিচ্ছু না, 2 বিন্দুর গড়, ভুজ কোটির গড়। তাহলে দেখো বি হচ্ছে আমার এটা,
সি হচ্ছে আমার এটা, এদের গড়। তাহলে ভুজ আছে -3 5, তাহলে -3 + 5 এর গড়। কোটি হচ্ছে 0 আর 0, তাহলে 0 + 0 এর গড়। তাহলে কত হয় 5 - 3/2, তার মানে 1 0। বুঝা গেল? ঠিকঠাক। আচ্ছা, এখন এই অঙ্ক করতে হয় না। এই অঙ্কের জন্য আছে কি ফিলিংস মেথড। কেমনে করে দেখো, খেয়াল করো, বুদ্ধি করে অ্যান্সার করতে হয়। যে তোমরা বলো না যে ভাইয়া সময়ের মধ্যে এমসিকিউ হয় না, সময়ের মধ্যে এই জন্য এমসিকিউ হয় না যে কারণ তোমার হলো গিয়ে ওই কনসেপ্টগুলো ক্লিয়ার না, তুমি নিজে থেকে ওই ভিজুয়ালাইজেশনগুলো করতে পারো না, যেটা নাকি আমি তোমাকে ফিলিংস মেথডগুলোতে দেখাই। আমাকে কি এটা কোনো মানে কেউ শিখাই দিয়েছে নাকি কোনো টেস্ট পেপার থেকে দেখে আমি তোমাকে ফিলিংস মেথডগুলো দেখাচ্ছি? না, আমি নিজে এমনি ভিজুয়ালাইজ করি। আমি অঙ্ক করতে ভালোবাসি না, আমি ওগুলোকে ভিজুয়ালাইজ করতে ভালোবাসি। দুইটা কিন্তু আলাদা। সিনেমা দেখা আর সিনেমায় নায়ক কী করবে, নায়িকা কী করবে, অ্যাক্টররা কী করবে, এটা ভিজুয়ালাইজ করা, দুইটা কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস। সো তোমাকে দর্শকের চাইতে ডিরেক্টর হওয়া লাগবে বেশি, তাইলে তুমি অঙ্কগুলো ভালো বুঝতে পারবা। একটা ম্যাথ করা মানে হচ্ছে দর্শক হয়ে থাকা না, যে ভাই অঙ্ক করাই দিল, ও অঙ্ক এমনি এমনি করে, ও ভালো ভালো না। কেমনে করে এটা তুমি নিজে চিন্তা করবা। ভাই এমনি করেছে, নো আমি আরো অমনি করে দেখি তো হয় কিনা, ওইটা রিকোয়ার্ড। আসো খেয়াল করো, বিসি এর মধ্যবিন্দু লাগবে, বি এক্স অক্ষে, সিও এক্স অক্ষে, তাহলে মধ্যবিন্দু এক্স অক্ষ হবে, কোটির মান 0 হইতেই হবে। আচ্ছা, তাহলে দেখো অটোমেটিক যেগুলো কোটির মান 0 না ওগুলো এমনিই বাদ, ঠিক। আচ্ছা, এখন থাকে দুইটা, একটা 40, একটা 10। ওকে, এখন দেখো বামে গেছে কম, ডানে গেছে বেশি, তো মধ্যবিন্দু কই থাকবে? মিডলে থাকবে না। তাহলে ডান দিকে যেহেতু বেশি গেছে, মধ্যবিন্দু একটু ডান দিকে সরে আসবে। বাট এর মানে এই না একবারে অনেক ডান দিকে সরবে, একটু সরবে ডান দিকে, কারণ খুব বেশি না, এটা 5 এটা 3, অনেক পার্থক্য তো না, মধ্যবিন্দু একটু ডান দিকে সরবে। তাহলে এইটা হলো 4 ঘর ডান দিকে সরলো, এটা 1 ঘর। 5-এর মধ্যে 4 ঘর ডান দিকে সরলো, এটা মধ্যবিন্দু হইলো। তো এই জন্য এটা উত্তর। কোনো অঙ্ক করেছি? বলো কোনো অঙ্ক করেছি? তো চিন্তা এমনি করবা যে হ্যাঁ তুমি যোগ দিয়ে গড় দিয়ে করতে পারো, এটাও সময় কমই লাগে, সময় কমই লাগে। বাট অনেক অঙ্ক এরকম আছে যেগুলো আসলে তোমাকে এই মানে ভিজুয়ালাইজ করে করে করলে বেটার, বুঝছো? যে এক অক্ষের মনটা থাকবে, তাহলে ওই দুইটা পার্ট, এর মধ্যে একটা 4 একটা হচ্ছে 1, তাহলে এটা এত দূরে তো যাবে না, তাহলে একটাই অ্যান্সার। এমনি করলে দেখবা যেই বাচ্চা এইভাবে অঙ্ক করে করে করবে ওর লাগবে মনে করো 8 সেকেন্ড 10 সেকেন্ড। আর যে বাচ্চা নাকি এমনি চিন্তা করবে যে ওয়াই অক্ষের মধ্যে এক্স অক্ষের মধ্যে খালি এই দুইটা আছে, এর মধ্যে ওইটা কাছে এটা দূরে, কাছেরটা অ্যান্সার, ওর লাগবে 2 সেকেন্ড 3 সেকেন্ড, একটু খালি চিন্তা করবে এক্স অক্ষের কি কি আছে, এর মধ্যে কাছে কোনটা, বুঝছো? তো ভিজুয়ালাইজ করে করতে হবে, ফিলিংস মেথডগুলো ইউজ করতে হবে। আমাদের ভার্সিটি ব্যাচে আমরা একদম ভরপুর এগুলো শেখাবো ইনশাল্লাহ। ওকে, সো এইগুলাই হলো এমসিকিউর মেইন টেকনিক, যেটা সবাই বলে যে এমসিকিউ পারি না, সময়ের মধ্যে হয় না, কারণ মেইন টেকনিকগুলোই তো ফলো করো না। তোমরা চাও রিটেন নিয়মে করবা, আর এই রিটেন নিয়মে এমসিকিউ করে নাকি কেউ? কনসেপ্ট ক্লিয়ার করো আগে। ওকে, কোন কনসেপ্ট? পরীক্ষার কনসেপ্ট না, এইটা বোঝা যে রিটেন নিয়মে এমসিকিউ করতে হয় না, এই কনসেপ্টটা ক্লিয়ার করো আগে। এমসিকিউ আলাদা জিনিস। ওকে, এখন দেখো বললো এ বিন্দু একটা, বি বিন্দু একটা, এ ও বি বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে এক্স অক্ষরেখা কত অনুপাতে বিভক্ত করবে? তাহলে এ আর বি এর সংযোগ রেখাকে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করবে? আচ্ছা, কেমনে বের করা যায়? খুবই ইজি। তোমার কাজ হচ্ছে সিম্পল, তুমি দুইটারই কোটির মান ভাগ করে ফেলবা। যদি এক্স অক্ষরেখা অনুপাত বলে তাহলে কোটির মান ভাগ কোটি দ্বয়ের অনুপাত এর মডুলাস। যদি এটা এক্স অক্ষ না বলে ওয়াই অক্ষের কথা বলে সেক্ষেত্রে ভুজ দ্বয়ের অনুপাত। বুঝছো জিনিসটা? এই হলো ব্যাপার। তাহলে খেয়াল করো, বলেছে এক্স অক্ষ, তাহলে কোটিকে কি আছে? কোটি আছে একটা হলো 2, একটা হলো -4, এদের ভাগফল কত হবে? এই ভাগফলটা হবে 2/-4 এর অনুপাত, মানে 1:2। এই হলো অ্যান্সার। কয় সেকেন্ড লাগলো? বুঝছো জিনিসটা? এখন দেখো ভরকেন্দ্র চেয়েছে তোমার কাছে, ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র হচ্ছে এই 3টা বিন্দুর গড় হবে। তাহলে কত হয় খেয়াল করে দেখো, এইখানে তোমার 4 11 আর -3, এগুলো যেহেতু বড় বড়, এগুলো আগে না চিন্তা করি, কোটির দিকে তাকাও। 3 - 2 1 আর 2, তাহলে 3 হইল, গড় করলে 1 আসে, 3/3 আর কি 1, 1 ওয়ালা অ্যান্সার আছে 2টা। আচ্ছা, এখন আসো ভুজের দিকে, 4 আর 11 15 হয়, -3 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 আসে, এই কারেক্ট অ্যান্সার। ওকে, আমি কেন আগে 1 দিয়ে নিলাম? এমনও মাঝে মধ্যে হইতে পারে যে লাস্টে 1 এমন একটাই আছে, বুঝছো?
লাস্টের মান এমন একটাই আছে, এটাও মাঝে মধ্যে দিতে পারে, তখন আমাকে আর দ্বিতীয় এক্স এর মান চেকই করতে হবে না, খালি 1 দিয়েই কাজ করে ফেলতে পারবো। বুঝছো? তো কেন আমি কোটির দিকে তাকাইলাম, ভুজের দিকে না? কারণ ভুজের ভ্যালুগুলো দেখলাম বড় বড়, যোগ করতে ব্রেনে একটু প্রেশার পড়বে, বাট কোটির ভ্যালুগুলো ছোট ছোট, যোগ করতে ব্রেনে আরাম হবে। যেমনে করলে আরাম রেখে, ব্রেনকে আরাম দিয়ে আমি দ্রুত কাজ করতে পারবো, অমনে করেই আগাইতে হয়। মেইন কথা হইলো ঢাকা ভার্সিটিতে যারা ধরো টপ 500, এরা সবাই মোটামুটি সেম লেভেলের নলেজধারী, বা টপ ধরো 100 খুবই টপার, বা এরকম মনে করো 500 থেকে 1000 যারা আছে, বা 300 থেকে 1000 যারা আছে, এরা মোটামুটি সিমিলার নলেজ আছে। বাট কথা হচ্ছে এক একজনের ট্যাকটিক্স আলাদা। বুঝছো? কেউ এক স্টাইলে অঙ্ক করে, তো কেউ আরেক স্টাইলে চিন্তা করে। তাহলে এই যে চিন্তার প্যাটার্ন, প্রসেসিং, এইগুলোই আসলে রেজাল্টে ভ্যারি করে দেয়। এটা যেমন আমি তোমাকে বললাম যে কেন আমি কোটি আগে চিন্তা করছি, নেক্সট সেমিস্টার কিন্তু চিন্তাই করো না এগুলা, আইসা আগে সূত্র লেখা শুরু করো। ভাই এগুলো কি তোমার লেখার সময় আছে? এগুলো লেখা মানে এই 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, এটা কি লেখা করতে হবে? তুমি বলো, মানে এটা কি মানে সেন্স মেক করে এটা কথাটা? 3টা সংখ্যা যোগ করতে হবে, এটা কি লেখা করা লাগবে তোমার? তাহলে কোন 3টা হয়? 4, 11 আর -3 লেখা করা লাগে এটা? সো মানে নিজেকে একটু চেঞ্জ করতে হবে। আমি যেমন যেমন দেখা যাচ্ছে, জাস্ট চেঞ্জ করো, রেজাল্ট ভালো হইতে বাধ্য, খালি দেখো। আচ্ছা, এরিয়া, মায়ের ভাইয়ের টেকনিক আছে এরিয়ার জন্য। 3 বিন্দু যদি দেওয়া থাকে, তুমি আগে করবা কি 3টাকে সিরিয়াল করে লিখবা, 1,2, তারপরে 3,6, তারপরে 8,9। এখন টেকনিকটা হচ্ছে একটা ছন্দ, ভুজ ভুজ কোটি 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 ভুজ ভুজ। কি বললাম? ভুজ ভুজ কোটি 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 ভুজ ভুজ। আরেকবার, ভুজ ভুজ কোটি 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 ভুজ ভুজ। ওকে, কি করতে হয়? 3টা বিন্দু আছে, প্রথমটার ভুজ থেকে পরেরটার ভুজ বিয়োগ, এইটারই কোটি থেকে পরেরটার কোটি বিয়োগ, তাহলে ভুজ ভুজ কোটি কোটি। খেয়াল করো, হাফ ইন্টু ভুজ বিয়োগ ভুজ ইন্টু কোটি বিয়োগ কোটি। আচ্ছা, বিয়োগ। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমার ভুজভুজ কোটি কোটি হইলো। এবার কোটি কোটি ভুজভুজ করতে হবে, তাহলে কোটি বিয়োগ কোটি, এইটার ভুজ বিয়োগ ভুজ, তাহলে কোটি বিয়োগ কোটি মানে কি 2 বিয়োগ 6 ইন্টু 3 - 8। অ্যান্সার কমপ্লিট। এবং এইটা সবচেয়ে ফাস্ট উপায়ে এটা করা যায়, একদম ফাস্টেস্ট উপায়। দেখো, -2 -3, তাহলে এখানে 6 আসবে, -4 -5, তাহলে 20 আসবে, তাহলে এটা হচ্ছে 14/2 7 হয়। সবচেয়ে টাইম কমের মধ্যে এই টেকনিকটা দিয়ে করা যায়, সবচেয়ে কম টাইম লাগে এটা করতে। খালি বিন্দু 3টাকে সিরিয়ালি একটু লিখতে হবে রাফে, দেন ওই ভুজভুজ কোটি 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 ভুজভুজ, একদম সেকেন্ডের মধ্যে অঙ্ক মিলে যাবে। এবং এইটা তুমি রিটেনে ইউজ করতে পারবা, এই টেকনিকটা তুমি রিটেন পরীক্ষায় ইউজ করতে পারবা। রিটেন পরীক্ষায় তুমি এই টেকনিকটা ইউজ করতে পারিবে। বুঝা গেল? রিটেন পরীক্ষায় ইউজ করা যাবে এটা, ঠিক আছে? রিটেন পরীক্ষায় ইউজ করা যাবে। ক্লিয়ার সবার? আচ্ছা, ধরো এই অঙ্কটা দিয়েছে যে এটার ক্ষেত্রফল লাগবে, তাহলে ওই টেকনিক ইউজ করবো রিটেনে? দেখি বুদ্ধি করো। আচ্ছা, আমি বলেই দিলাম, ওই টেকনিক ছাড়াও অঙ্ক করা যায়, আর আরও বেটার পদ্ধতি আছে, চিন্তা করো। বুদ্ধি খাটাইতে হবে, আমার সাথে সাথে চললে বুদ্ধি ইনশাল্লাহ খুলবে একটা টাইমে, বাট আমি চাই এখনই খুলুক। এখন খুলো বুদ্ধি, টান দাও, বুদ্ধির খাতা টান দাও, খুলো, প্যাকেট খুলো, ছিড়ো। বুদ্ধি আসছে একটু, আসো। বললো ক্ষেত্রফল বের করতে, এই ত্রিভুজের স্পেশালিটি হচ্ছে এটার ভূমি x অক্ষের সাথে লাগানো, কাজ শেষ। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েই করা যাবে, কষ্ট করতে হবে না। খেয়াল করো, ভূমির মান কত? এইদিকে -3, এইদিকে 5, তাহলে টোটাল মিলায় কত হইলো ভূমি? 8। এই হাইয়েস্ট পয়েন্টের y এর মান 4, তার মানে উচ্চতা কত গেল? উচ্চতা হচ্ছে 4, শেষ। হাফ ভূমি উচ্চতা 4 = 32, অর্ধেক 16। সহজ না অনেক? আচ্ছা, তো এখন আমরা পড়বো সরল রেখার ঢাল। তো সরল রেখার ঢাল বিষয়টা হলো এরকম যে একটা সরল রেখা এক্স অক্ষের সাথে যেই কোণটা তৈরি করে, পজিটিভ দিকে যেই কোণটা তৈরি করে, সেই কোণের ট্যানজেন্টের ভ্যালুটাই হলো ঢাল। তার মানে এক্স অক্ষ বরাবর 1 ঘর আগাইলে ওয়াই বরাবর কত ঘর আগাবো, এইটাকেই ঢাল বলা হয় আর কি। আচ্ছা, তো এখন বিষয়টা যেটা, যে কোনো একটা সরল রেখা যদি মনে করো এমনে থাকে, সেই ক্ষেত্রে ঢালটা হবে পজিটিভ। যদি এমনে থাকে তো ঢালটা হবে নেগেটিভ। এমনে থাকার মানে কি? এক্স বরাবর 1 আগাইলে ওয়াই বরাবর উপরের দিকে 1 আগাচ্ছে। আর এমনে থাকার মানে কি? এক্স বরাবর 1 আগাইলে ওয়াই বরাবর নিচের দিকে 1 আগাচ্ছে বা সামথিং আগাচ্ছে।
তার মানে এই এই জন্য আর কি নিচের দিকে বুঝাইতে এম এর মানটা নেগেটিভ, আর এটা ডানে গেলে উপরে যায়, উপরের জন্য এটা পজিটিভ হইলো। আচ্ছা, তো এখন দুইটা সরলরেখা আছে, একটা এমনি খাড়া, একটা এমনি একদম এক্স এর কাছাকাছি। তাহলে বিষয়টা হলো যেটা বেশি খাড়া ওটার ঢাল বেশি, যেটা কম খাড়া ওটার ঢাল কম। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো এখন আমি চাচ্ছি যে ঢালের ভ্যালু বের করতে, সেটা আমাকে সমীকরণ দেওয়া থাকতে পারে, আমাকে ই দেওয়া থাকতে পারে, দুইটা বিন্দু দেওয়া থাকতে পারে, আমি চাচ্ছি ঢালের মানটা বের করতে। তো কেমনে সহজে বের করা যায়? তো উপায়টা হচ্ছে, যদি আমাকে সরলরেখার উপরস্থ দুইটা বিন্দু দেওয়া থাকে, আমি জাস্ট উপরে কোটিদ্বয়ের অন্তর, নিচে ভুজদ্বয়ের অন্তর করলেই সেই সরলরেখার ঢালটা চলে আসবে। এছাড়াও আরও বেশ কিছু টেকনিক আছে, আমরা এখন দেখব। খেয়াল করো, তোমাকে যদি একটা সরলরেখার সমীকরণ এমনি করে দেয়, দিয়ে বলে ঢালের মান কত, তুমি ইজিলি বলতে পারবো যে ঢালের মানটা হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, অর্থাৎ -6/5। বুঝছো? বুঝা গেল অঙ্কটা? ওকে, এখন আমরা দেখবো সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ আমরা বলতে পারি y = mx। যদি মূল বিন্দু না দিয়ে অন্য কোনো বিন্দু দিয়ে যায়, সেক্ষেত্রে সরলরেখার সমীকরণটা হয় y = mx + c, অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখার ক্ষেত্রে এই c এর মানটা 0 হয়। আচ্ছা, এখন মনে করো এরকম যদি হয় যে কোনো একটা সরলরেখার ঢাল জানা আছে, উপরস্থ বিন্দু জানা আছে, সেক্ষেত্রে এই দুইটা ইনফরমেশন ইউজ করেও আমরা সমীকরণ বের করতে পারি। সেটার টেকনিক হচ্ছে যে a, b বিন্দুগামী এবং m ঢালওয়ালা সরলরেখার সমীকরণ হবে y - y1 = m × x - x1, x1, y1 বিন্দু দিয়ে গেলে। আর যদি a b দিয়ে যায় তাহলে y - b = m × x - a, এই আর কি। তো যেহেতু তোমরা সবাই ছোটবেলা থেকে x1 y1 দিয়ে কাজটা করে আসছো, ওটা দিয়েই পড়ো, সমস্যা নেই তো। আচ্ছা, এখন ধরো একটা কোশ্চেন দেওয়া আছে, সরলরেখার ঢাল হচ্ছে 2/3 আর বললো y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 5। তার মানে এইটা হলো আমার m, এটা হলো আমার c। তাহলে y = mx + c। সেক্ষেত্রে 3 দিয়ে সবাইকে গুণ দাও, 3y = 2x - 15। এখন 2x আগে চাচ্ছে, 2x - 3y - 15 = 0। হ্যাঁ, এই হলো অ্যান্সার। সহজ না? খুব ফাস্ট করে ফেলতে হবে কিন্তু, এবং এগুলোর ক্যালকুলেশন নিয়ে বসে থাকবো, একটু একটু করে গুণ কি দিলে কি হবে ভাই, ধুম ধারাক্কা অঙ্ক করবা। বুঝছো? এখন আসি সরলরেখার সমীকরণ আরো দুইটা স্টাইল। একটা হচ্ছে অক্ষচ্ছেদী, যে কোনো সরলরেখা যদি x অক্ষ থেকে a অংশ, y অক্ষ থেকে b অংশ কেটে নেয়, সেটা সমীকরণকে আমরা x/a + y/b = 1 দিয়ে প্রকাশ করতে পারি। আরেকটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে প্রায় সময়। একটা সরলরেখা, সেই সরলরেখাটা এমন সিচুয়েশনে আছে যে মূল বিন্দু থেকে ওটার উপরে যদি একটা লম্ব আঁকি, সেই লম্বের দৈর্ঘ্য হবে p এবং x অক্ষের ধনাত্মক দিকের সাথে তা আলফা কোণ তৈরি করবে। এই সিচুয়েশনে যদি কোনো সরলরেখা থাকে, তাইলে ওর সমীকরণ হবে x cos α + y sin α = p। বুঝছো? খেয়াল করো, এটা দিয়ে আগে এমসিকিউ আসছে যে একটা সরলরেখা আমার কাছে আছে ab, যদি এমন হয় মূল বিন্দু থেকে আমি ওটার উপরে একটা লম্ব আঁকলাম, লম্বের দৈর্ঘ্য হচ্ছে √3 এবং সেই লম্বটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে আমার এটা টেকনিকটা কি হবে? x cos α + y sin α = p, মানে √3, দ্যাটস ইট। তাহলে cos 60 ডিগ্রি মানে হাফ, প্লাস sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 = √3। সবাইকে 2 দিয়ে গুণ দাও, তাহলে x + √3y = 2√3, x + √3y = 2√3। গ নাম্বারটা কারেক্ট। বুঝছো সময় কি লাগে? বাট অনেকেই কিন্তু এগুলো স্কিপ করে যাও, স্কিপ করো না, ডিরেক্টলি পরীক্ষায় আসে। এক একটা নাম্বার কিন্তু দামি আসলে। হ্যাঁ, দেখা যাবে যে 1 নাম্বারের জন্য বুয়েটে পরীক্ষা দিতে পারবে অথবা পারলা না, 1 নাম্বারের জন্য A+ মিস হয়ে গেলো, মেডিকেলের পজিশন মিস হয়ে গেলো, চান্সই পেলে না। এক একটা নাম্বার অনেক দামি, সো এগুলো ইউটিলাইজ করতে হবে। এখন আমরা দেখবো সরলরেখার আরো দুইটা টেকনিক। একটা হচ্ছে সমান্তরাল সরলরেখার সমীকরণ। মনে করো আমার কাছে একটা সরলরেখা দেওয়া আছে, তো বললো এটার সমান্তরাল আরেকটা সরলরেখা লাগবে যা নাকি p, b বিন্দু দিয়ে যায়, p, q বিন্দু দিয়ে যায়। তো এই সরলরেখাটা নতুনটা কেমনে বের করতে পারবা? টেকনিকটা খুব সহজ। আগে অলরেডি যেটা দেওয়া আছে সেটার এক্স ওয়াই গুলো হুবহু লিখবা, দেন দিবা ইকুয়াল। এরপরে উপরস্থ বিন্দু যেটা দেওয়া আছে p, q, সেটাকে মনে মনে এই এক্স আর ওয়াই এর উপরে বসাবা, তাহলে কি হবে? ap + bq। এইটা মানে বাম পক্ষের উপরে মনে মনে বসাবা, যা হবে সেটাকে ডান দিকে লিখে দিবা। এটা হবে ধ্রুবক সংখ্যা, কারণ এক্স ওয়াই এর মান তো বসাই দিয়েছো, তাহলে এও একটা সংখ্যা, পিও সংখ্যা, বিও সংখ্যা, কিও সংখ্যা, মানে কি পুরো একটা ধ্রুবক ভ্যালু আসবে। সো এইটা হবে আমার সমান্তরাল রেখার সমীকরণ। বুঝা গেল? আচ্ছা, এখন খেয়াল করো, মনে করো এটা একটা সরলরেখা ax + by + c = 0। আমাকে বলা হলো এটার উপরে লম্ব p, q বিন্দুগামী আরেকটা সরলরেখার সমীকরণ লাগবে। তো যদি বলে আমাকে লম্ব রেখার সমীকরণ লাগবে, ঘাড় মাথা ব্যথায় অবস্থা খারাপ, ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ। আমি
গতকাল রাতের বেলা এমসিকিউ ওয়ান শট সেকেন্ড পেপারটা শেষ করেছি। তোমাদেরকে সন্ধ্যা 6টায় দেওয়ার কথা ছিল, বাট দিতে পারিনি আসলে, কারণ এডিট হয়ে এক্সপোর্ট হইতে হইতে অনেক সময় লেগে গেছে, মানে রাত হয়ে গেছে, একদম গভীর রাত হয়ে গেছে, তখন তো দিয়ে আসলে লাভ নেই, মানে দেখতে পারবো না গভীর রাতে। তো 12টা যখন বাজে তখন আমার চোখ বন্ধ হয়ে অবস্থা খারাপ, কারণ আগের রাতেও 3 ঘন্টা ঘুমিয়েছি, এর আগের রাতে 4-5 ঘন্টা ঘুমিয়েছি, এমনি ঘুমিয়ে গেছি 12টার সময়, 12টায় না 1টার দিকে ঘুমিয়ে গেছি। পরে আজকে উঠেছি আমি 4টার দিকে, 4:10 বা 12 এরকম টাইমে উঠে নামাজ পড়েই এই যে ক্লাস শুরু, বুঝছো? গত কয়েকদিন যাবৎ ঘুম টুমের অবস্থা একদম নাই বললেই চলে, মাথা টাথা ব্যথা, জাস্ট এই যে চা খাচ্ছি আর পড়াচ্ছি তোমাদেরকে, মাথা প্রচণ্ড ব্যথা, চোখ জাস্ট চাচ্ছে বন্ধ হয়ে যাইতে। আবার তার উপরে আজকে হলো প্রমিত, তোমাদের যে প্রমিত ভাইয়া, ওই প্রমিতের বিয়ে আজকে দাওয়াত দিয়েছিল, তোমাদের এটা শ্যুট করছে বলে মানে ওর বিয়েতে যেতে পারছি না। দেখো মানে কি খারাপ লাগছে, তোমার কোনো আইডিয়াও নাই আসলে। হ্যাঁ, অনেক খারাপ লাগছে আসলে। প্রমিতের বিয়ের অনুষ্ঠান আজকে দাওয়াত দিয়েছে, তো যাইতে পারছি না, কারণ এটা তোমাদেরকে যদি আজকের মধ্যে আমি হ্যান্ড ওভার না করি, পরীক্ষার আগে তুমি আর পড়তে পারবে না, হাজার হাজার স্টুডেন্টের ক্ষতি হয়ে যাবে। তো হাজার হাজার স্টুডেন্টের ক্ষতি যেন না হয়, এজন্য আমি নিজের এই মানে জিনিসটা স্যাক্রিফাইস করলাম, বুঝছো? কারণ বিয়ে ঢাকায় না, একটু দূরে, হ্যাঁ ঢাকার একটু বাইরে, যাওয়া যেত, যাওয়া তো অবশ্যই যাইতো, বাট মানে আমার ইচ্ছাও ছিল যাওয়ার জন্য, বাট এটা আমি শেষ করতে পারবো না আর কি অনুষ্ঠান শুরুর আগে, আমি জানি আর কি, যাক এই আর কি ব্যাপার। তো এখন এই হলো, মনটা একটু খারাপও লাগছে, যাইতে পারছি না বিয়েতে, মনটা একটু খারাপও লাগছে আসলে, বাট মনে হইলো যে বললামই তো তোমাদের পরীক্ষা, এইগুলো দেখাই দিলে পরীক্ষার রেজাল্টটা ভালো আসবে, আমার জন্য দোয়া করবা, না নিজেরও পরীক্ষা ভালো, আমি উপকার করে দিলাম মানুষের, ভালো লাগবে আর কি, ওইটার আনন্দই আনন্দ। হ্যাঁ, ওইটার জন্য স্যাক্রিফাইসটা করলাম আর কি। তোমাদেরও উচিত এগুলো ভালো করে প্র্যাকটিসটা করা, পরীক্ষাটা ভালো করে দাও, আর বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও, পাঠিয়ে দিও, বলে দিও, যে মানে রিকমেন্ড করিও আর কি, কারণ অনেকেই আছে যে আমাকে হয়তো বা চিনে না, ভিডিওটা দেখলো আমার চেহারা দেখে হয়তো পছন্দ হয় নাই, বা মনে হইলো যে আরও চুলওয়ালা ভাইয়া লাগবে, হইতেই পারে, বা আরও ধবধবে সাদা বা আরও কালো, মানে অন্য কালারের ভাইয়া দরকার, থাকে না যে সেম ডিজাইন ডিফারেন্ট কালার, এখন কত কি হইতে পারে। তো এখন এখন মানে ওদেরকে জানাই দিও যে আসলে মাহির ভাইয়া কেমন পড়ায় বা তুমি কেমন উপকৃত হচ্ছ, এই আর কি। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে ভাই, ফেটে যাচ্ছে, লিটারালি ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে রে। আসো, আমরা জেনেছিলাম, ওকে, একটা সরলরেখা দেওয়া আছে, ওর উপরে লম্ব আরেকটা সরলরেখার সমীকরণ আমার লাগবে, যা নাকি পি কমা কিউ বিন্দুগামী। তো কেমনে বের করবো, খেয়াল করো, সমান্তরাল রেখার সময় আমি এ এক্স বি ওয়াই মানে এক্স ওয়াইগুলো হুবহু নিয়েছিলাম, দেন উপরস্থ বিন্দু আমি বাম পক্ষে বসায় সেই মান ডান পক্ষে বসায় দিয়েছিলাম, তাই তো? এখন এইখানে যেটা করবো, এ এক্স বি ওয়াইকে হুবহু আনবো না, বরঞ্চ এক্স ওয়াই এর যে সহগ জায়গা বদল করব, তাহলে বি এক্স এ ওয়াই হবে। এর পাশাপাশি মাঝখানের চিহ্নটা বদল করব, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করলে এখন বাম পক্ষ যেটা আসলো সেটার মধ্যে আমি এই বিন্দু বসাই দিব, তাইলে এই পি কিউ এক্স ওয়াই এর জায়গায় বসাইলে কি হবে, বিপি মাইনাস এ কিউ, সেই ভ্যালুটা মনে মনে বসাবো আর কি, যেই মানটা হয় সেটা লিখে দিব ধ্রুবকের জায়গায়, তাইলে আমার লম্ব রেখার সমীকরণটাও হয়ে যাবে। ম্যাথ দেখাই এসো। আচ্ছা, তাহলে এই আরেকটা ব্যাপার দেখাইতে হবে, সেটা হচ্ছে তুমি এমনি তো বুঝলা যে কেমনে সমীকরণ বের করতে হয়, এখন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মনে করো দুইটা সরলরেখা আছে এবং বলে দেওয়া হলো যে এই দুইটা সরলরেখা একে অপরের সাথে সমান্তরালে আছে, তাহলে ওদের ঢালগুলো সমান হবে না। সমান্তরাল মানে কি, দিক একই রকম, ঢাল একই, তাইলে ঢাল যদি একই হয়, ঢালের মান আমরা কেমনে বের করতে পারি, মাইনাস এক্সের সহগ বাই ওয়াই সহগ করলাম, করলে যেটা দেখা যাবে ওভারঅল এক্স এর সহগ দুইটার ভাগফল ইকুয়াল টু ওয়াই এর সহগ দুইটার ভাগফল হবে। এইটা মনে রাখবে, এটা দিয়ে প্রচুর অঙ্ক করা যায়, যে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এক্স এর সহগ দ্বয়ের ভাগফল ইকুয়াল টু হবে ওয়াই এর সহগ দ্বয়ের ভাগফল। আচ্ছা, এই ম্যাথে আসো, এই ম্যাথের মধ্যে কি বললো তোমাকে, বললো এটা একটা সরলরেখা, এটা একটা সরলরেখা, এরা সমান্তরাল, এখন বি এর মানটা কত, এটা হলো প্রশ্ন। কি করতে হবে, সমান্তরাল বললেই একটা কথা, এক্স এর সহগ দ্বয়ের ভাগফল ওয়াই এর সহগ দ্বয়ের ভাগফল সমান, তাহলে এক্স এর সহগ দ্বয়ের ভাগফল 8/4, ওয়াই এর সহগ দ্বয়ের ভাগফল মাইনাস বি বাই 3 ইকুয়াল হবে নাকি 2, এই 3 দিকে চলে যাবে, বি এর মান -6। কয় সেকেন্ড লাগলো, 10 সেকেন্ডও কি হয়েছে বলো? তাহলে এই হলো ব্যাপার। কেউ যদি অঙ্ক আসলে জানে যে কেমনে সলভ করা লাগে, সে দ্রুত পারবে, এমনিই পারবে। অনেক বাচ্চা আছে বলবে ও সমান্তরাল হলে ঢাল সমান, আসুন ঢাল বের করি, ওইটার ঢাল বের করি, কাটাকাটি, তারপরে বলে আরে আরেকটু হইলেই পারতাম,
সবসময় এরকম হয়, খালি বড় বড় প্রশ্ন দেয় স্যারেরা। স্যারেরা বড় বড় প্রশ্ন দেয় না, ছোট প্রশ্নকে তুমি বড় করে চিন্তা করো। সো পার্থক্যটা এখন থেকে জানতে হবে তোমাকে, কারণ সামনে কিন্তু এই রিটেন পরীক্ষার টাইম ধীরে ধীরে কমতে থাকবে। এই যে ধরো এইচএসসি পরীক্ষা শেষ হলে রিটেন পরীক্ষা খালি আছে বুয়েটে আর এমআইএসটিতে, বাদ বাকি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এমসিকিউ, কুয়েট চুয়েট, তারপরে রুয়েট, ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর জগন্নাথ, তারপরে কৃষিগুচ্ছ, জিএসটি, সাস্ট, সব কিন্তু এমসিকিউ। তুমি যদি এমসিকিউতে বস না হও, অনেক জ্ঞানী তুমি, কিন্তু উত্তর করতে পারলে না টাইম মতন। এই জ্ঞানীর দরকার আছে, চান্স পাইলে না অনেক জ্ঞানী। জ্ঞান থাকা ভালো, বাট রিকগনিশনও তো লাগে, তাই না? কোন জায়গায় পড়ছো মানুষ তো জিজ্ঞেস করবে। বিয়ে করতে গেলেও তো আগে মেয়ে পক্ষ বা ছেলে পক্ষ তো জিজ্ঞেস করবে যে কোন জায়গায় পড়েছে, পড়াশোনা কোন জায়গায়, এটাই আগে জিজ্ঞেস করে কিন্তু এখন, জানো কি না? সো যেমনি টেকনিকগুলো শেখাচ্ছে এগুলো ফলো করে যাও, হ্যাঁ ফলো করে যাও। আর ভার্সিটি ব্যাচে কিন্তু আমি এই এমসিকিউর উপরেই মেইন ফোকাস, প্রচুর জিনিসপাতি দেখানো হবে। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ যেটা আছে, এটাতেও কিন্তু আমরা এমসিকিউর দিকে অনেক ফোকাস দিই। আমাদের স্লাইডগুলোর মোটামুটি অর্ধেকের কাছাকাছি ম্যাথ কিন্তু এমসিকিউই থাকে, যে আরও ঘুরে ঘুরে এমসিকিউ দ্রুত কেমনে সমাধান করা যায়, ক্যালকুলেটার দিয়ে কী কী করা যায়। সো লেকচারে যেমনে যেমনে করাবো অ্যাডমিশন কোর্সগুলোতে এগুলো ভালো করে ফলো করতে হবে কিন্তু, হ্যাঁ খুব হিসাব করে কোর্স আমার এগুলা, খুব হিসাব করে বানানো। আমি জাস্ট এরকম না যে একটা কম্বাইন্ড কোর্স নামাইলাম, আচ্ছা সবাই মিলে একসাথে পড়ে, এরকম না কিন্তু। আমি নিজে কেন নামাই, কোয়ালিটি যেন এনশিওর হয়। অনেক টিচাররাই বলে যে আসো আমরা একসাথে, কয়েকজন বলেছে ভাই এই বছর না, খালি কয়েক বছর ধরেই বলছে আসো আমরা একসাথে নামাই। বাট কথা হচ্ছে আমার তো আমার লেভেলের কোয়ালিটি দিতে হবে। তো যখন আমি দেখবো যে হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি আমার কাছে ওইরকম টিচার মনে হয়েছে যে হ্যাঁ তার সাথে, তখন আমি চিন্তা করতে পারি, বাট এখন তো না আসলে। হ্যাঁ, বা ম্যাথেও আমি যদি অন্য কারোর সাথে অ্যাডমিশন, অনেক টিচাররা বলেছে যে একসাথে, আমি বলেছি যে মানে আমি জাস্ট একটু ওয়েট করছি, যে মানে কোয়ালিটিটা আমার দরকার আর কি, বুঝছো? সো এটা এনশিওর করতে হবে তোমাদের। আসো, তোমরা কি এনশিওর করবা? বাসায় প্র্যাকটিস করবা, ভালো রেজাল্ট করবা, এইটা এনশিওর করা লাগবে। দেখো এই বিন্দুগামী এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কত? সমান্তরাল বললে এক্স ওয়াই চেঞ্জ করবো না, 7x + 3y, দেন এই এক্স এই ওয়াই এর জায়গায় 1,1 বসাই দিব, কত হবে? 7 × 1 + 3 × 1, এটাই অ্যান্সার। 7x + 3y + 10 মানে = +10। বুঝছো কত সহজ না? মায়ের ভাইয়ের ইঞ্জিনিয়ারিং কোর্স, এই কোর্সে আমি এক্সামিনেই হচ্ছে দুই প্রকারের, প্রিলি আর রিটেন। এক একটা অধ্যায়ে প্রিলিতে যারা ভালো করে এমসিকিউ, তাদের মধ্য থেকে ধরো টপ 20 জন বা টপ 30 জন বা এরকম একটা অ্যামাউন্ট, তাদেরকে আমি বলি যে তোমরা ভিডিও কলে আমাকে পরীক্ষা দাও। আমি নিজে একজন করে ভিডিও কল দিব, কয়েকটা অঙ্ক দিব, ইজি মিডিয়াম হার্ড, একটা বইয়ের অঙ্ক থাকবে, একটা ভালো কঠিন অঙ্ক থাকবে, আরেকটা থাকবে যে কোন দুনিয়ার থেকে আসতে বুঝতে পারবা না, তো এরকম 3টা অঙ্ক থাকে। ওগুলো আমি দিয়ে বলি যে এটা এখন মানে সলভ করো বসে বসে। যদি মনে হয় যে ও হয়তো বা ChatGPT ইউজ করছে বা কোনো, কারণ এক হাতে ফোন আর এক হাতে কলম, হাত তো আর নাই, তো ChatGPT চালানোর জায়গা তো আর নাই। তো কথা হচ্ছে ধরো এক হাতে ফোন ধরতে হবে, মানে বলে দিই যে কোনো জায়গায় টেবিলে রাখলে হবে না, হাতের মধ্যে থাকতে হবে। হাতে ফোন নিয়ে ওইটা টিপি তো করা যায় না আসলে। এক হাতে ফোন আর এক হাতে কলম, লিখো তাড়াতাড়ি, এমনি লিখো। এমনি যদি 3 মিনিটে লিখতে পারো, খালি হাতে তো 3 মিনিটে না 2 মিনিটে পারবা। এই ভাই বিশ্বাস করো, কিছু কিছু এমন এলিয়ান আছে এই কোর্সে। আমার খাতাটা কই দাঁড়াও, আমার খাতায় আবার রেজাল্ট থাকে, মানে কার কি রেজাল্ট আমি সঙ্গে সঙ্গে লিখে রাখি। খাতাটা দেখালে তুমি বুঝতে পারতো, এখানেই থাকার কথা। আমার একটা রেজাল্টের খাতা আছে বাচ্চাদের, মানে রেজাল্ট দেওয়ার আগে আমি খাতাটা দেখি, এই যে পেয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ এটাই সম্ভবত, দেখি তো, না তো এটা না, আমি দেখাইলে বুঝতে পারতো, মজা পেয়ে যেতে গিয়ে, বুঝছো? যে মানে আমি যে রেজাল্টগুলা লিখি, এক একজন আছে 40 সেকেন্ডের মধ্যে, দেখি তো এটা কিনা, 30-40 সেকেন্ডের মধ্যে 3 মিনিটের অঙ্ক সমাধান করে, 30-40 সেকেন্ডের মধ্যে করে এই কাজ, বুঝছো? দেখি এটা নাকি, না এটা না, পাইলাম না। মানে আমি তো লিখে রেখেছিলাম 30-40 সেকেন্ড লাগে ওদের অঙ্ক সমাধান করতে। মানে এক একজন এমন এলিয়েন। আমি নিজেই অবাক হয়েছে, ভাই এত ভালো স্টুডেন্ট পড়াই ফেলছি, পরে বলে ভাই আমি অমুক কলেজের ফার্স্ট বয়। আমি বলি আচ্ছা ওকে, তাই ভালো করে পড়াও। এরকম 1-2 জন না, বহুত মানুষ। প্রত্যেক রিটেন পরীক্ষায় আমি নতুন নতুন মুখ পাই, এরকম এলিয়েন 40 সেকেন্ডে আজগুবি অঙ্ক সমাধান করে দিচ্ছে। আরে ভাই লিখে 4 লাইন, 4 লাইনে অ্যান্সার কারেক্ট। আমি ক্লাসে শিখেছিলাম মনে করো 6 লাইনে, ও 4 লাইনে অ্যান্সার কারেক্ট করে দেয়, বুঝছো কথাটা? তো
ব্যাপারটা হচ্ছে এই কোর্সে তুমি ওদের সাথে কম্পিট করবা, এবং যারা আমার রিটেন এক্সাম পর্যন্ত পৌঁছাইতে পারবা এরা অ্যাকচুয়ালি বড় বড় স্বপ্ন দেখতে পারো, বুঝছো? এই কোর্সটা হচ্ছে ওইরকম কোর্স। হ্যাঁ, আমি আমি পাইলাম না, খাতাটা পাইলে তোমাদেরকে আমি দেখাইতাম, পাইলে আমি তোমাকে দেখাইতে পারতাম। মানে এলিয়েনগুলা এই কোর্সের মধ্যে যে কি কি করে, তখন আমি বাকিদেরকে দেই বকা যে দেখো এলিয়েনরা কি করছে, এলিয়েনরা তোমাদের সাথে পড়ে আর তোমরা উল্টাপাল্টা। না, পাইলাম না এখন। এই টেবিলেই থাকার কথা, এখানে একটা টেবিল আছে আমার। যাই হোক, তবে আমি তো দিয়ে দিই, দিনেরটা দিনে রেজাল্ট দিয়ে দিই আর কি। দেখো, আচ্ছা তাহলে এই কোর্সটাতে যুক্ত হয়ে যায়, বুঝছো? মানে মজা পাবা তুমি এটাতে ক্লাস করে আর কি। আবার হোমওয়ার্ক থাকে, কনসেপ্ট বুস্টার, নিজে নিজে সলভ করা লাগে। ওগুলো বইয়ের মধ্যে পাবা না, নতুন বানানো অঙ্ক। আমি যেগুলো পড়েছি ওইসব থেকেই দিব, কিন্তু ঘুরানো, নিজের বুদ্ধিতে সলভ করা লাগবে। ওগুলো আমি আবার খাতা দেখি বসে বসে। সো মজা আছে, মানে এটা একটা বাসায় টিচার রেখা পড়াইলে যেরকম, এটা ওই লেভেলের কোর্স, বুঝছো? কোর্সে ভর্তি হবা কেমনে? www.mathmahin.com যাবা, বা বন্দিবাসা.education, ওইখানেও থেকেও কিনতে পারবা, বুঝছো? সব জায়গা থেকে কিনা যাবে চাইলে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো অক্ষচ্ছেদি সরলরেখার সমীকরণ। একটু আগে বলেছিলাম, একটা সরলরেখা যদি এক্স অক্ষকে a0 বিন্দুতে, ওয়াই অক্ষকে 0, বি বিন্দুতে ছেদ করে, সেক্ষেত্রে আমরা সরলরেখার সমীকরণ বলতে পারি x/a + y/b = 1। এক্ষেত্রে এই যে ত্রিভুজটা, ওটার ক্ষেত্রফল হয় হাফ ab এর মডুলাস। তারপরে এই সরলরেখার যেই অংশটাতে ওয়াই আর এক্স অক্ষ ছেদ করলো, তার মাঝখানের যে অংশটা, মানে অক্ষদ্বয় হতে যে অংশটা কর্তন করা হয়েছে, এখানে কর্তন করলো, এখানে কর্তন করলো, রেখা কাটা গেল না, এইটুকু হচ্ছে কর্তিত অংশ। এইটার মধ্যবিন্দু হচ্ছে a/2 + b/2। এই যে এই যে বি, ওইটার a/2 + b/2। আচ্ছা, এটার দৈর্ঘ্য হবে √a² + b², বুঝছো? তাহলে এমনি করলে আমার কাজগুলো হচ্ছে। এটা দিয়ে প্রচুর কোয়েশ্চেন আসে। বললো এ বি এর মধ্যবিন্দু কত, এই যে এই মধ্যবিন্দু কত, কত হয় a/2 + b/2। তাহলে কেমনে বের করতে হবে? তুমি ফার্স্টে এ বি এর সমীকরণটা লিখবা, দেওয়াই আছে 5x + 3y = -15। এই -15 নিচে পাঠিয়ে দাও, তাহলে হচ্ছে x/-3 y/-5 = 1। তাহলে এটা হইলো আমার এ, এটা হইলো আমার বি। তাহলে আমার মধ্যবিন্দুটা কত হবে? -3/2 আর -5/2, দুইটাই মাইনাস, একটাতেই আছে, বুঝছো? খুব সহজে কিন্তু করা যায় অঙ্কগুলা। পরের কোশ্চেনটা দেখো, বললো এই সরলরেখার চিত্র কোনটা? চিত্র আঁকার জন্যও এই টেকনিকটা খুবই হেল্পফুল। কেন? কারণ এক্স অক্ষকে কই ছেদ করবে, ওয়াই কে কই ছেদ করবে, এটা কিন্তু ইজিলি এই টেকনিকে বোঝা যাচ্ছে। তাহলে খেয়াল করো, আমরা যেটা করব, সমীকরণকে আগে অক্ষচ্ছেদি বানাবো। তাইলে এক্স অক্ষ হতে ধনাত্মক দিকে 4 একক কাটবে, ওয়াই অক্ষ হতে ধনাত্মক দিকে 3 একক কাটবে। তাহলে এক্স অক্ষ হতে 4 একক, এখানে 3 কেটে ফেলেছে, হবে না। এক্স অক্ষ হতে 4 একক, ওয়াই অক্ষ হতে 3 একক, এটা কারেক্ট, বুঝছো? এমনি কিন্তু সেকেন্ডের মধ্যে ম্যাথ করে ফেলা যায়, সেকেন্ডের মধ্যে ম্যাথ করে ফেলা যায়, তাই না বলো? আচ্ছা, এখন দেখবো আমরা এই অঙ্কটা, এ বি এর সমীকরণ কত দেখা যাচ্ছে? কোশ্চেনটা একটু কম দেখা যাচ্ছে, আমি একটু লিখে দিই। এইখানে লেখা আছে -3, এইখানে লেখা আছে শুধুমাত্র 5, বুঝছো? দেখা যায়? আর তাও তো দেখা যায় না। এখানে লেখা আছে -3, এখানে লেখা শুধুমাত্র 5। ওকে, এই দুটো লেখা আছে কোশ্চেনের মধ্যে। এখন বললো এই সরল রেখাটার সমীকরণ কত হবে? তাহলে খেয়াল করো, এই সরল রেখাটা এক্স অক্ষ হতে কেটে নিচ্ছে -3, ওয়াই অক্ষ হতে কেটে নিচ্ছে +5। সরল রেখার সমীকরণ হবে এত। তাহলে 5x 3y এই ফরম্যাটে আনতে হবে, মানে এক্স কে পজিটিভ রাখতে হবে। সেক্ষেত্রে আমরা সবাইকে -3 দিয়ে গুণ করবো, তাহলে এক্স পজিটিভ হয়ে যাবে। তাহলে -3 দিয়ে গুণ করলে এক্স, আচ্ছা -3 না, -15 দিয়ে গুণ করো, তাহলে 5x - 3y = -15। বামে নিয়ে আসো, +15 = 0। এই যে ক নাম্বারটা কারেক্ট, সহজ না করতো? আচ্ছা, এখন দেখবো আমরা লম্ব রেখার সমীকরণ। আমরা অলরেডি জানি এক সরলরেখা দেওয়া থাকবে, উপরস্থ বিন্দু দিবে, লম্ব রেখা কেমনে বের করতে হবে। এখন কথা হচ্ছে, দুইটা লম্ব রেখার সমীকরণ তোমাকে যদি দেওয়া থাকে, সবসময় মাথায় রাখবা লম্ব রেখাগুলার ঢাল দ্বয়ের গুণফল হয় -1। সেক্ষেত্রে ওর ঢাল এত, ওর ঢাল এত, ক্যালকুলেট করলে দেখো এক্স এর সহগ দুইটার গুণফল যোগ ওয়াই এর সহগ দুইটার গুণফল = হবে 0। এক্স এর সহগ দুইটার গুণফল আর ওয়াই এর সহগ দুইটার গুণফল হবে 0। তাহলে খেয়াল করো, এইটা মনে রাখবা, খালি এইটা খালি মনে রাখবা। বা এটা এমনি না করে এটাও চিন্তা করতে পারো যে এক্স এর সহগ দুইটার গুণফল আর ওয়াই এর সহগ দুইটার গুণফল, এরা একটা আর একটার নেগেটিভ, এটাও মনে রাখতে পারো। এক্স এর সহগ দুইটার গুণফল আর ওয়াই এর সহগ দুইটার গুণফল, এরা একে অপরের নেগেটিভ,
এরা একে অপরের নেগেটিভ। বুঝছো? এটাও মনে রাখতে পারো। সমান্তরালের ক্ষেত্রে ভাগফলগুলো ছিল ইকুয়াল, আর এখানে গুণফলগুলো নেগেটিভ, ইকুয়ালি নেগেটিভ আর কি। বুঝছো? এই অঙ্ক দেখো, কে এর মান কত হইলে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হবে? কি টেকনিক? লম্বের ক্ষেত্রে এক্স এর সহগদ্বয়ের গুণফল আর ওয়াই এর সহগদ্বয়ের গুণফল, এরা একে অপরের নেগেটিভ। শেষ। তাহলে বলো কে এর মান কত? 8। কোনো অঙ্ক করা লাগেছে? কিচ্ছু করা লাগে না। তো যেই সুপার শর্টকাটগুলো শেখাই দিব সেগুলা ইউজ করিও, সেগুলা ইউজ করে ফেলিও। বুঝা গেল? আচ্ছা, এই বিন্দুকে আমি এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ কোনটা হবে? খেয়াল করো, লম্ব রেখার সমীকরণের ক্ষেত্রে এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ হবে, মাঝখানের চিহ্নটা ঘুরে যাবে। দেন 1,2 এই এক্স এর মধ্যে আর এই ওয়াই এর মধ্যে বসাই দিবা। তাহলে 2 × 1 - 3 × 2, 2 × 1 - 3 × 2, তাহলে কত হয়? 2x - 3y, 2 - 6 তাহলে -4, বামে গেলে +4, তো 2x - 3y + 4 = 0, 0। ওকে, এখন বললো এই তিনটা বিন্দু সমরেখ, শর্ত কোনটা হবে? খেয়াল করো, তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাইলে প্রতি দুইটা করে যেই ঢাল পাওয়া যাবে সেই ঢালগুলা একই হবে। তার মানে এই দুইটার জন্য যেই ঢাল, এই দুইটার জন্য একই ঢাল হবে। বুঝছো? তাহলে প্রথম দুইটার জন্য ঢাল কত হয়? কোটি মাইনাস কোটি, মানে n-0 বাই ভুজ মাইনাস ভুজ 0 - m। এবার এই দুইটার জন্য ঢাল কত হয়? 1 - n বাই 1 - 0। এটা দিয়ে ম্যাথটা মিলাইতে হবে। তো খেয়াল করো, n বাই -m = 1 - n বাই 1, ক্রস গুণ করো, n = -m + mn, একসাথে করো, m + n = mn। এইটা পারলে একটু মনে রেখো, এটা অনেক ক্ষেত্রেই হেল্পফুল হয়। ওকে, এটা অনেক ক্ষেত্রেই হেল্পফুল হয়। এইটা আসলো, এটার আরো একটা ফরম্যাট আছে মাঝে মধ্যে পরীক্ষায়, ওইটাও আসতে পারে। সেটা হচ্ছে mn দিয়ে ভাগ করে ফেলবা, তাহলে 1/m + 1/n = 1 হয়ে যাবে। এটাও মনে রাখো সমরেখার ক্ষেত্রে, এটাও মাঝে মধ্যেই পরীক্ষায় চলে আসে। সো এই দুইটা মনে রাখবা, এইটা এবং এইটা মনে রাখিতে হইবে। বুঝা গেল? এই দুইটাই চেষ্টা করবে মনে রাখার জন্য, পরীক্ষায় খুবই কাজে লাগে। বুঝছো? খুবই কাজে লাগে। আচ্ছা, এখন দেখবো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ। বুঝছো কেমনে বের করতে হয়? সুন্দর করে দুইটার ঢাল আগে বের করবা, দেন tan θ = ± ঢাল, মানে জাস্ট ওই যে tan a - b এর সূত্রটা। তাহলে প্রথম ঢাল এটা একটা tan θ, তাহলে tan a - tan b / 1 + tan a tan b, ওটাই m1 - m2 / 1 + m1 m2। ঢাল তো tan θ আসলে, ওই জন্য এই সূত্র আর কি। আচ্ছা, তো এটা দিয়ে ম্যাথ করতে হয়। বাট সত্যি কথা বলি, একদম প্রশ্ন ফাঁসি করে দেই, বোর্ডে যতগুলো প্রশ্ন আসে এই টপিকের উপরে সবগুলোর মধ্যে সরলরেখাদ্বয় দেখবা লম্ব থাকে। এবং শিওর হওয়ার জন্য টেকনিকও আছে। কি টেকনিক তোমাকে বলি। একটু আগে আমরা দেখলাম না যে লম্ব রেখা যখন বের করব তখন এক্স ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানের চিহ্ন চেঞ্জ করে দেব। তাহলে তুমি যদি এমন কোনো দুইটা সরলরেখা পাও যাদের একটার এক্স ওয়াই এরকম আর একটার হচ্ছে উল্টা, একটার চিহ্ন এখানে প্লাস হলে আরেকটার মধ্যে মাইনাস, তাহলে কি এরা পরস্পর লম্ব হবে না? স্বাভাবিক। আচ্ছা, তাহলে খেয়াল করো, এই যেমন কোশ্চেন দেখো, এই যে x + y = 3, x - y = 3, বললো মধ্যবর্তী কোণ কত? তুমি বলো। এটা সহগ 1, এটা সহগ 1, ঘুরে গেলেও 1 আর 1 থাকবে, মাঝখানে চিহ্ন চেঞ্জ হইলো, লম্ব না? মধ্যবর্তী কোণ কত হবে? চোখ বন্ধ করে 90 ডিগ্রি। কি মেথড? ফিলিংস মেথড। কোনো অঙ্ক করতে হয় না। এই বলো, করতে হয়েছে? কোনো অঙ্ক করেছি আমরা? কোনো অঙ্ক করতে হয় না, কত ইজি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখবো বিন্দু হতে রেখা লম্ব দূরত্ব। একটা বিন্দু আছে x1 y1, যদি রেখার উপর লম্ব আঁকি সেই লম্বের দৈর্ঘ্যটা কত হবে, এটা হলো প্রশ্ন। তো লম্বের দূরত্বটা হবে, এই বিন্দুকে এই রেখার মধ্যে বসায় সিদ্ধ করব, একটা ভ্যালু আসবে। নিচে আমরা x এর সহগ y এর সহগ a আর b, ওটাকে a² + b² রুট করব। তাহলে যা মান আসলো মডুলাস করলেই লম্ব দূরত্ব চলে আসে। ম্যাথ দেখাই ক্লিয়ার হবে। বললো এই বিন্দু হতে এই রেখার উপর লম্ব দূরত্ব লাগবে, তাহলে এই বিন্দুকে আমি এই রেখার মধ্যে বসাবো। তাহলে x এর জায়গায় বসাবো 3, y এর জায়গায় বসাবো -2, তাহলে 3 × 3 + 4 × -2 + 14। এটা হচ্ছে আমার উপরে থাকলো। নিচে হবে হচ্ছে 3² + 4² এর রুট। এই হলো আমার লম্ব দূরত্ব। এখন খেয়াল করো কত আসে, যত আসে লিখে দিও আর কি, টেকনিকটা তো বুঝছো। আচ্ছা, এখন এটা দেখো, মূল বিন্দু হতে এবি রেখার লম্ব দূরত্ব। এইটার জন্য একটা মাহির ভাইয়ের কাছে স্পেশাল শর্টকাট টেকনিক আছে।
সুপার শর্টকাটটা কি, সেটা হচ্ছে উপরে লিখবা তুমি ধ্রুবক, নিচে লিখবা তুমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট, এটাই হবে অ্যান্সার। খেয়াল করো এটা ধ্রুবকের মানটা কত, 15, তাহলে উপরে হবে 15, নিচে হবে 5 আর 3, তাহলে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ারের রুট, তাহলে উপরে 15, নিচে হয় তোমার রুট ওভার 25 প্লাস 9 34। এই যে গড় নাম্বারটা অ্যান্সার হয়। কখন এটা হয়, যখন মূল বিন্দু থেকে কাজটা শুরু হয়। মূল বিন্দু বললে এই টেকনিকটা ইউজ করা যাবে, বুঝছো? টেকনিকটা কি, টেকনিকটা হবে হচ্ছে এইটা, যে মূল বিন্দু হতে কোনো রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব হবে ধ্রুবকের মডুলাস বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বুঝছো? এই টেকনিকটা ইউজ করে এখানে। আচ্ছা, এখন আমরা দেখবো রেখা হতে রেখার লম্ব দূরত্ব, লাইক দুইটা সমান্তরাল সরলরেখা আছে, এদের মাঝখানে গ্যাপ কতটুকু সেটা বের করতে হবে। তো সেজন্য অবশ্যই তোমার রেখাদ্বয়ের এক্স এর সহগ ওয়াই এর সহগগুলোকে সেম বানাইতে হবে। ওকে, কেমনে ভাগ করলে দেখবা সেম হয়ে যাবে, সমান্তরাল যেহেতু হতেই হবে। দেন এই যে এই সূত্রটাই তুমি লিখবা, কিন্তু সি একটা দিবা না, সি দুইটার জন্য দুই রকমের সি না, ওদের বিয়োগ ফলটা দিবা উপরে, দ্যাটস ইট। একটা ম্যাথ দেখাই, ধরো আমার কাছে এখানে দুইটা সরলরেখা আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, বললো যে এদের মধ্যবর্তী দূরত্ব কত। তো দূরত্ব বের করার আগে আমাকে এনশিওর করতে হবে এক্স এর সহগ ওয়াই এর সহগ কি সেম কিনা। এটায় 2 আছে, এটায় 4 আছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করো আগে, তাহলে 2x প্লাস 3y ইকুয়াল টু 7/2। আচ্ছা, এটা হইল, এই যে আমি মডিফাই করলাম। এখন আমি তাকাবো যে আমার কত আছে, ধ্রুবক কত আছে, একটা C1 আর এটা C2। খেয়াল করো আমার ডি এর মান হবে C1 মাইনাস C2, ধরো এটা তো 9, এটা হচ্ছে 3.5, তাহলে 9 মাইনাস 3.5, ক্যালকুলেশন 7/2 দিয়ে না 3.5 দিয়ে করবা, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 9 মাইনাস 3.5 মানে কত, 5.5, 5.5 হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে রুট ওভার 4 প্লাস 9 রুট 13, 5.5 মানে কত, 11/2, তাই না? গ নাম্বার আসবে। কত ফাস্ট অ্যান্সার করা যায় না বলো? যে কেউ চাইলেই এই শর্টকাটগুলো ইউজ করলে ভাই তারে আর ঠেকায় কে, চেষ্টা করলে এমনিই পারা যাবে এগুলো ইনশাল্লাহ, বুঝছো? তো এই ছিল আমাদের ওভারঅল সরলরেখা অধ্যায়টা। এই এমসিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ বেশ প্রচুর পরিমাণে কমন পাবা। মানে সবগুলো টাইপে আমি দেখাই দিয়েছি ওভারঅল এমসিকিউতে যেগুলো আসে, তো এগুলো ভালো করে গেলে ইনশাল্লাহ তুমি সেফ।